গল্পটি শুরু হয় ইতালিতে, যেখানে ফ্রান্সেস্কা নামের এক সুন্দরী এবং ধনী মহিলা তার স্বামী ও মেয়ের সাথে সুখে বসবাস করছিল। এক রাতে পুলিশ ফ্রান্সেস্কাকে ফোন করে জানায় যে তার স্বামী একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। এই খবর শুনে ফ্রান্সেস্কা খুব ভেঙে পড়ে। পরের দিন সে তার ফ্যামিলি লয়ার সিজারের সাথে হাসপাতালে যায় এবং তার স্বামীর লাশ দেখে। এরপর থেকে ফ্রান্সেস্কা একেবারে একা হয়ে যায়। সে তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে থাকে। ফ্রান্সেস্কাকে একা পেয়ে অনেকেই তার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করে। তার বাবা চায় সে এবং তার মেয়ে তার সঙ্গে গিয়ে থাকুক, কিন্তু ফ্রান্সেস্কা তা মানা করে, কারণ সে কারো ওপর বোঝা হতে চায় না। পরে তার বাবা তার কাছ থেকে কিছু টাকা ধার নেয়। এরপর সিজারে ফ্রান্সেস্কাকে জানায় যে তার স্বামী ঋণে ডুবেছিল। বাইরে থেকে ধনী মনে হলেও তার স্বামী তার ট্যুরিজম ব্যবসার জন্য ব্যাংক থেকে অনেক বড় লোন নিয়েছিল, যা শোধ হয়নি। তার ব্যবসাও শেষ হয়ে যাওয়ায় এই ঋণ এখন ফ্রান্সেস্কার ওপর পড়েছে। সিজারে আরও বলে যে ফ্রান্সেস্কার স্বামী তার লাইফ ইন্স্যুরেন্স বন্ধ করে দিয়েছিল, তাই সে কোনো ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবে না। ফ্রান্সেস্কার বাড়িটিও রেন্টের, তাই সেটাও ছেড়ে দিতে হবে। সমুদ্রের ধারের ভিলা, ইয়েট, গাড়ি সব বিক্রি করে যতটুকু সম্ভব ঋণ শোধ করতে হবে। সেই সঙ্গে রেন্ট এবং অন্যান্য খরচ সামলানোর জন্য তাকে কাজও করতে হবে। এরপর ফ্রান্সেস্কা তার বাড়ির মেয়েকে জানায় যে তার আর্থিক পরিস্থিতি খুব খারাপ, তাই সে আর তাকে কাজে রাখতে পারবে না। এটা শুনে মেড বলে, অনেক দিন ধরে আমি আপনার এখানে কাজ করছি, তাই আমি কোথাও যাব না। যদি টাকার সমস্যা হয়, যখন আপনার কাছে টাকা হবে তখন দিয়ে দেন। এখানে ফ্রান্সেস্কা অনেক বড় বিপদে ছিল। সে বুঝতে পারছিল না কি করবে এবং কিভাবে তার মেয়ের খেয়াল রাখবে। তাই সে সিদ্ধান্ত নেয় যে এখন তাকে কাজ করতে হবে। সে তার একটি বান্ধবীর কাছে কাজ চাইতে যায়, যে কাপড়ের দোকানের ম্যানেজার। ফ্রান্সেস্কার বান্ধবী অবাক হয়, কারণ ফ্রান্সেস্কা আগে এই দোকানের বড় কাস্টমার ছিল, কিন্তু এখন সে এখানে সেলসের কাজ করতে চাইছে। বান্ধবী জানত না যে ফ্রান্সেস্কা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তবে সে ফ্রান্সেস্কাকে কাজে রাখতে সম্মতি দেয় এবং ফ্রান্সেস্কা কাজ করতে শুরু করে। একদিন যখন তার পুরানো বান্ধবী শপে কাপড় কিনতে আসে, তখন তারা ফ্রান্সেস্কাকে কাজ করতে দেখে এবং খুবই চমকে যায়। তবে তারা জানত না যে ফ্রান্সেস্কা কোনো অবস্থায় আছে। ফ্রান্সেস্কার এখানে কাজ করতে কোনো লজ্জা লাগছিল না, কারণ তাকে তার বাড়ি চালাতে হবে। একদিন দোকানের মালিক ফ্রান্সেস্কার কাছে আসার চেষ্টা করে, যে তার স্বামীর বন্ধু ছিল। সে ফ্রান্সেস্কার সুযোগ উঠাতে গেলে যখন সে তাকে নিষেধ করে, তখন সে তাকে কাজ থেকে বের করে দেয়। পরে ফ্রান্সেস্কা তার সমুদ্রের তীরের ভিলা, ফার্নিচার সহ বাড়ির কিছু জিনিস বিক্রি করে দেয় এবং সিজারেকে তার ইয়েট কম দামে বিক্রি করে দেয়, যেটা দিয়ে সে তার স্বামীর ব্যাংক থেকে নেওয়া লোন শোধ করে দেয়। ফ্রান্সেস্কার এই অবস্থা দেখে তার বন্ধুদের তার ওপর দয়া হয়, কিন্তু কেউই তাকে সাহায্য করার কথা ভাবেনি। এরপর ফ্রান্সেস্কা তার কাপড় এবং গয়নার নিলাম করার সিদ্ধান্ত নেয়, যাতে কমপক্ষে 1 বছরের বাড়ির ভাড়া এবং তার মেয়ে স্কুলের ফি দিতে পারে। কাপড় এবং গয়নার অকেশনের দিন অনেক ধনী মহিলা আসে, যাদের মধ্যে ফ্রান্সেস্কার কিছু বান্ধবীও ছিল। ফ্রান্সেস্কা আগে ধনী ছিল, তাই তার কাছে অনেক দামি কাপড় এবং গয়না ছিল, যেগুলো অনেকে কিনতে চায়। ফ্রান্সেস্কা তার সব কাপড় বিক্রি করে দেয়। এরপর ফ্রান্সেস্কার নিজের এবং তার মেয়ের ভবিষ্যতের কথা ভাবতে থাকে। সে কি একাই তার দায়িত্ব নেবে, নাকি আরেকজন ধনী লোককে বিয়ে করবে যাতে তাদের ভবিষ্যৎও ভালো হয়। ফ্রান্সেস্কা একদিন একটি লোকের সাথে ডেটে যায়। এই লোকটি খুব ধনী। তাদের ডেট সিজারে ফিক্স করেছিল। এখানে ফ্রান্সেস্কা জানতে পারে যে এই ধনী লোকটি আগে থেকেই বিবাহিত এবং তার 3টি সন্তানও আছে, যারা রোমে থাকে। সে বলে যে তার জীবনে খুব একা এবং সে চায় যে ফ্রান্সেস্কা তার সাথে অ্যাফেয়ার করুক। এর বিনিময়ে সে তার এবং তার মেয়ের খেয়াল রাখবে। তবে ফ্রান্সেস্কা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর ফ্রান্সেস্কা আবার অন্য একজন ধনী ব্যক্তির সাথে ডেটে যায়, কিন্তু লোকটি খুব বৃদ্ধ হওয়ায় সে তাকে ছেড়ে দেয়। পরে সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তাকে সেই বৃদ্ধ লোকটির সম্পর্কে জানায়, যার সাথে সে ডেটে গিয়েছিল। এরপর সে তার বান্ধবীর ওয়ার্ড্রোবের মধ্যে একটি পশমের জ্যাকেট দেখে, যেটি আসলে ফ্রান্সেস্কারই ছিল, যা সে অকশনে বিক্রি করেছিল। সে জানতে পারে যে তার বান্ধবী অন্য একজন মহিলাকে এই জ্যাকেটটি কিনতে বলেছিল, কারণ তার বান্ধবী এই দামি জ্যাকেটটা কিনতে পারবে না। কিন্তু সে এই জ্যাকেটটি খুব পছন্দ করেছিল, তাই সে প্রথমে অন্য মহিলার কাছ থেকে এই জ্যাকেটটি কিনেছিল এবং পরে সেই মহিলাকে নকলি জ্যাকেট দিয়ে ধোঁকা দিয়ে আসল জ্যাকেট নিয়ে নেয়। অর্থাৎ তার বান্ধবীও তার সাথে প্রতারণা করেছে। ফ্রান্সেস্কা তার বান্ধবীর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য
তার স্বামীকে তার বাড়িতে ডাকে এবং তার সাথে অ্যাফেয়ার করে। তার মনে হয় ফ্রান্সিসকা তাকে পছন্দ করে, কিন্তু ফ্রান্সিসকা বলে যে তার স্ত্রীর জ্যাকেট তাকে এনে দিতে হবে, না হলে সে সবাইকে জানিয়ে দেবে যে তাদের অ্যাফেয়ার চলছে। সে না চাইতেও জ্যাকেট তাকে এনে দেয়। ফ্রান্সিসকা সেই জ্যাকেটটি একটি শপে বিক্রি করে দেয় এবং এই পয়সা দিয়ে একটি পুরানো গাড়ি কিনে নেয়। এরপর ফ্রান্সিসকার বান্ধবী তার কাছে সেই জ্যাকেটটি নিতে আসে, কারণ সে জানত যে তার স্বামী তাকে সেই জ্যাকেট দিয়েছে। ফ্রান্সিসকা বলে, আমি তো সেটা বিক্রি করে দিয়েছি। তার বান্ধবী জানতে পারে যে তার স্বামী ফ্রান্সিসকার সাথে শুয়েছিল, তাই সে রেগে গিয়ে বলে, তোমার স্বামীও তোমার পিঠের আড়ালে অ্যাফেয়ার করছিল, যার ব্যাপারে সে ছাড়া সবাই জানত। ফ্রান্সিসকা অবাক হয়ে যায়। এরপর সে সেই মেয়েটির সাথে দেখা করতে যায়, যার সাথে তার স্বামীর অ্যাফেয়ার চলছিল। সে বলে, আমরা 3 বছর ধরে একসাথে ছিলাম, কিন্তু যখন একদিন আমি তাকে বললাম, তুমি আমার আর ফ্রান্সিসকার মধ্যে যে কোনো একজনকে বাছো, তখন সে তোমাকে বেছে নিয়েছিল। আমাদের ঝগড়া হয়ে গেছিল। সেই রাতে সে গাড়ি নিয়ে যাচ্ছিল, আর তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সে মারা যায়। এসব শুনে ফ্রান্সিসকা বাড়িতে এসে কাঁদতে থাকে। সে ভাবেনি যে তার স্বামী তার সাথে প্রতারণা করবে। ফ্রান্সিসকা নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। এখানে সে কাজ পাচ্ছিল না। তখনই ফ্রান্সিসকার মাথায় আইডিয়া আসে। সে ভাবে, যখন আমার স্বামী বেঁচে ছিল তখন তার অনেক বন্ধু আমাকে পেতে চাইত, কিন্তু এখন সে মারা গেছে। কিন্তু তাদের মধ্যে অবশ্যই কেউ না কেউ আমার সাথে থাকতে চাইবে, তবে কেউই আমার মেয়েকে আপন করে নিতে চাইবে না। তাই সে আরেকটি কৌশল অবলম্বন করে। ফ্রান্সিসকা সিজারেকে বলে, আমার অর্থের খুব প্রয়োজন, তাই এখন আমি একটি লটারি আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি, যেটাতে পুরস্কার আমি নিজেই হব। তার নিয়ম এমন হবে যে সেই লটারিতে শুধুমাত্র 20 জন ধনী ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে এবং যে ব্যক্তি লটারি জিতবে তাকে প্রতি বছর ফ্রান্সিসকাকে $1 মিলিয়ন দিতে হবে এবং এই কন্ট্রাক্ট 4 বছরের জন্য হবে এবং 4 বছর পর্যন্ত সে ফ্রান্সিসকার সাথে থাকতে পারবে এবং যা চায় তা চাইতে পারবে। তবে আগে পয়সা জমা করতে হবে, যা 4 বছরের জন্য $4 মিলিয়ন হবে। সিজারে ফ্রান্সিসকাকে এসব করতে নিষেধ করে, কিন্তু সে বলে, কেউ আমাকে এবং আমার মেয়েকে পরিবার হিসেবে মেনে নেবে না, তাই আমাকে এমন করতে হবে। কিন্তু সিজারে বলে, লোকে কি ভাববে? সে বলে যে আমার স্বামীর যখন অন্য মেয়ের সাথে অ্যাফেয়ার করছিল তখন তারা কিছুই বলেনি, তাই সে সিজারেকে বলে, এখন আমার জন্য কেউ কিছু বলবে না। তারপর ফ্রান্সিসকা সিজারেকে এই লটারিতে কাজ করতে দেয় এবং উপার্জনের কিছু অংশ তাকে দিবে। ফ্রান্সিসকা তাকে বলে, এই কন্ট্রাক্ট সিক্রেট হওয়া চাই। একদিন সিজারে ফ্রান্সিসকাকে একটি বড় পার্টিতে নিয়ে যায়, যেখানে সে অনেক ধনী ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেয়, যারা তাকে পছন্দ করে। এখানে তাদের নজর অনেক আগেই ফ্রান্সিসকার উপর ছিল। পার্টির পর যখন সিজারে এবং ফ্রান্সিসকা দাড়ি করে বাড়ি ফিরছিল, তখন সিজারে বলে, অনেক ধনী লোক লটারি খেলতে চায়। একদিন ফ্রান্সিসকার স্বামীর মা যখন এই লটারির ব্যাপারে জানতে পারে, তখন সে ফ্রান্সিসকাকে এটি খেলতে নিষেধ করে দেয় এবং তার বদনামের ভয়ে ফ্রান্সিসকার মেয়েকে তার সাথে রাখতে চায়। কিন্তু ফ্রান্সিসকা তা মানা করে দেয়, কারণ যখন তাকে তার দরকার ছিল তখন সে আসেনি। এরপর ফ্রান্সিসকা একটি কৃষকের সাথে দেখা করতে যায়। সে জানতে চাইছিল যে এই কৃষক লটারি কেন খেলতে চায়। তার তো এত পয়সাও নেই। তখন কৃষক বলে, আমি তোমাকে খুব পছন্দ করি। কিন্তু যখন সে জানতে পারে যে ফ্রান্সিসকা পয়সার জন্য এসব করছে, তখন কৃষক রেগে গিয়ে তাকে এখান থেকে যেতে বলে। এরপর ফ্রান্সিসকাকে তার সেই বান্ধবী দেখা করতে ডাকে, যার স্বামীর সাথে সে শুয়েছিল। বান্ধবী ফ্রান্সিসকাকে বলে, আমার স্বামীও লটারির গেম খেলতে চলেছে এবং সে তোমাকে যে কোনো পরিস্থিতিতে পেতে চায়। ফ্রান্সিসকা বলে, আমি জানতাম না, না হলে আমি তাকে এই গেমে অংশগ্রহণ করতে বাধা দিতাম। এরপর ফ্রান্সিসকা সিজারের কাছে যায় এবং বলে, আমার বান্ধবীর স্বামীর নাম ক্যান্সেল করো। কিন্তু সিজারে বলে, এমন হবে না, কারণ শুধু সে না, তোমার স্বামীর আরও বন্ধু এই লটারির গেম খেলবে। এখানে ফ্রান্সিসকা জানতে পারে যে সিজারে নিজেই এই লটারির গেম খেলতে চায়, কারণ সে তাকে পছন্দ করে। একদিন ফ্রান্সিসকা একটি পার্টিতে গিয়ে জানতে পারে তার স্বামীর গার্লফ্রেন্ডও এই গেমটি খেলবে, যাতে সে ফ্রান্সিসকাকে তার আঙুলে নাচাতে পারে। এরপর ফ্রান্সিসকা সিজারেকে বলে, আমি লটারি করব না, কারণ ফ্রান্সিসকা বুঝতে পেরেছে যে এগুলো সব ভুল এবং এর কারণে তার বান্ধবী এবং পরিবারের সাথে সম্পর্ক ভেঙে যাচ্ছে। এতে সে অপমানিত বোধ করতে শুরু করে। কিন্তু সিজারে বলে, আমি এমন করতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি আমাকে বিয়ে করে নাও, আমি তোমার মেয়েকে দত্তক নিতে প্রস্তুত। তখন আমরা লটারি বন্ধ করে দিব। ফ্রান্সিসকার তার ওপর বিশ্বাস ছিল,
তাই সে তার কথা মেনে নেয়, কিন্তু পরে সে সিজারের বাড়িতে গিয়ে তার গার্লফ্রেন্ডকে দেখে, যা দেখে ফ্রান্সেসকা খুব রেগে যায়। কারণ সিজারে বলেছিল যে তার কোনো গার্লফ্রেন্ড নেই। সিজারেকে কিছু না বলে সে সেখান থেকে চলে আসে। একদিন ফ্রান্সেসকা তার মেয়েকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল, তখন আন্তোনিও নামের একটি ছেলে তার গাড়ির সাথে ধাক্কা খায়। তার নাক থেকে রক্ত বেরোতে থাকে। তা দেখে ফ্রান্সেসকা ভয় পেয়ে যায় এবং তাকে তার বাড়িতে নিয়ে আসে। সে আন্তোনিওর আঘাত ঠিক করতে থাকে, কিন্তু আন্তোনিও ফ্রান্সেসকাকে দেখেই যাচ্ছিল। এরপর যখন নেড ফ্রান্সেসকার মেয়েকে স্কুলে ছাড়তে যায়, তখন আন্তোনিও বাড়িতে থাকার জন্য মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হওয়ার নাটক করে। ফ্রান্সেসকা যখন তাকে উঠাতে যায়, তখন সে তার কাছে আসতে শুরু করে, কিন্তু ফ্রান্সেসকা বুঝে যায় যে আন্তোনিও নাটক করছে এবং তাকে কাছে আসতে দেয় না। এরপর তারা একসাথে ঘুরতে যায় এবং ফ্রান্সেসকার তার সাথে ঘুরে খুব ভালো লাগে। তারপর যখন সে বাড়ি ফিরছিল, আন্তোনিও বলে যে সে তাকে ভালোবাসে, কিন্তু ফ্রান্সেসকা মানা করে এবং বলে, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না, এবং তাকে এখান থেকে চলে যেতে বলে। পরের দিন আন্তোনিও ফ্রান্সেসকার বাড়িতে এসে তার মেয়ের সাথে খেলতে শুরু করে। ফ্রান্সেসকার এটা খুব ভালো লাগে। সে আন্তোনিওকে পছন্দ করতে শুরু করে এবং তারা একসাথে ঘুরতেও যায়। এভাবেই তারা একে অপরের সাথে দেখা করতে থাকে এবং ফ্রান্সেসকাও আন্তোনিওকে ভালোবেসে ফেলে। কিন্তু সত্যি এটাই যে আন্তোনিও লটারির ব্যাপারে সবকিছু জানে এবং সে ফ্রান্সেসকাকে তার জালে ফাঁসিয়ে তার লটারির পয়সা নিতে চলেছিল। কিন্তু ফ্রান্সেসকাকে পয়সার জন্য এখন শুধুমাত্র লটারি খেলার দিকেই ধ্যান দিতে হবে এবং বিয়ের বন্ধনে এখন সে বাঁধতে পারবে না। এই কথা যখন ফ্রান্সেসকা বলে যে সে তার সাথে সম্পর্ক ভাঙতে চায়, কারণ সে এই সম্পর্কটিকে আর এগিয়ে নিতে চায় না, তখন আন্তোনিও সবকিছু সত্য বলে দেয় যে সে শুধু অর্থের জন্য তার পেছনে পড়েছিল। তা শুনে ফ্রান্সেসকা খুব রেগে যায় এবং সে সম্পূর্ণভাবে তার সাথে সম্পর্ক ভেঙে দেয়। এখানে লটারি খেলা শুরু হওয়ার কয়েকদিন আগে সিজারের অফিসে পুলিশ রেড মারে, কারণ কেউ তাকে বলেছিল যে এখানে লটারি খেলা হবে। পুলিশ অফিসে তল্লাশি নেয়, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায় না। পুলিশ যাওয়ার আগে সিজারেকে বলে যে বেআইনি কাজের জন্য তার জেল হতে পারে। যারা এই খেলায় অংশ নিতে যাচ্ছিল তারা চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা তাদের পয়সা লটারিতে ডিপোজিট করেছে এবং যদি পুলিশ এই বিষয়ের ব্যাপারে জানতে পারে তবে তাদেরও জেল যেতে হতে পারে। তারপর তারা সিজারেকে বলে ফ্রান্সেসকাকে বোঝানোর জন্য। এরপরেই সিজারে ফ্রান্সেসকাকে বলে যে সে যেন পুলিশকে না বলে যে তারা লটারি খেলবে, না হলে পুলিশ তাদের ধরে নিবে। তারপর যখন পুলিশ দ্বারা ফ্রান্সেসকাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন ফ্রান্সেসকা বলে যে এই লটারি তার স্বামীর বন্ধুরা করতে যাচ্ছিল, কিন্তু পুরস্কার হিসাবে সে এবং তার মেয়ে একটি ইয়েট ও পয়সা পেতে চলেছিল। এটি সেই ইয়েট যেটি ফ্রান্সেসকা সিজারের কাছে বিক্রি করেছিল। ফ্রান্সেসকা বলে, অংশগ্রহণকারীরা আমাকে টাকা দেবে, কারণ তারা আমার স্বামীর বন্ধু, এবং তার মৃত্যুর পরে তারা আমাকে এবং আমার মেয়েকে পয়সা সংগ্রহ করে সাহায্য করেছে। যদি তারা সরাসরি টাকা দিত তবে সবাই জানত যে আমি তাদের দেওয়া পয়সায় জীবনযাপন করছি। ফ্রান্সেসকা বলে, আমার মেয়ে যদি এটা জানত যে অন্য লোকেরা তাকে সাহায্য করছে তবে তার খুব খারাপ লাগত, তাই আমরা একটি লটারির পরিকল্পনা করেছিলাম। এরপরে পুলিশ এই কেস বন্ধ করে দেয়। অন্যদিকে যারা অংশ নিয়েছিল তারা খুশি হয় যে শেষ পর্যন্ত তারা রক্ষা পেয়েছে। অন্যথায় তাদের নাম বের হয়ে গেলে তাদের অনেক বদনাম হতো এবং সাথে জেলেও যেতে হতো। এখানে তাদের ডিপোজিট করা পয়সা ফ্রান্সেসকাকে দিতে হয়, কিন্তু তার জন্য তারা বেঁচে গিয়েছিল, সাথে ফ্রান্সেসকার নামও খারাপ হয়নি এবং তাকে লটারি খেলতে হয়নি। এরপরে ফ্রান্সেসকা তার পয়সা নেয় এবং পয়সা নিয়ে তার মেয়েকে নিয়ে এবং মেয়েদের সাথে এই দেশ ছেড়ে চলে যায়, যাতে সে অন্য জায়গায় নতুন করে শুরু করতে পারে। আসলে পুলিশকে ফ্রান্সেসকাই লটারির ব্যাপারে কমপ্লেইন করেছিল এবং তারই পরিকল্পনা ছিল যে পয়সা নিয়ে এখান থেকে অন্য দেশে যাবে। এর সাথেই এই মুভি শেষ হয়ে যায়। বন্ধুরা, এতদূর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এখন আপনাদের জন্য একটি প্রশ্ন আছে, ফ্রান্সেসকা 4 বছর পরে কত পয়সা পেত? এর উত্তর কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন।